আপনারা আপনাদের কাজে সন্তুষ্ট কিনা? যে আপনাকে প্রথমে বলছি, জি, আমাদের কাজের ব্যাপারে আপনাকে প্রথমত দেখতে হবে আমাদের একটা প্রস্তুতি পর্বের ব্যাপারটা আছে, প্রস্তুতি প্রাক ব্যাপারটা, এটাকে বিবেচনায় নিতে হবে যে 5ই আগস্ট দেশ কোন অবস্থায় ছিল এবং 3 দিন সরকারবিহীন অবস্থায় দেশ ছিল। থাকার পরে 8 তারিখে সরকার গঠন হয়, আমি এতে আসি 12 তারিখে। সেই সরকার গঠন যখন হয় তখন দেখা গেল যে দীর্ঘ 15 বছরের অধিক অনেকটা একদলীয় সরকারের কাঠামোতে এবং প্রশাসনের সকল স্তরে সকল বিভাগে দলীয়করণের কারণে উপরের স্তরের তারা অত্যন্ত শেখি ছিল, অনেকেই পলাতক ছিল এবং অনেকেই কাজে মনোনিবেশ করতে পারছিল না। ওই অবস্থাতে সরকার কার্যক্রমটাই চালু ছিল না বলতে গেলে। থানা থেকে পুলিশ চলে এসেছিল এবং পুলিশের কর্মকর্তাও ছিলেন একই ধরনের। তো এই জিনিসটাকে ইয়ে করানোর জন্য প্রাথমিক দায়িত্বটা আমার উপর পড়ে। সেই দায়িত্বটাকে করার জন্য অনেক রদবদল করতে হয় এবং অনেক কাঠামোগত পরিবর্তন কিছু পরিমাণ হয়। সেটা করার জন্য সংস্কারের আগে এই কাজগুলি করানোর জন্য এটা দরকার ছিল এবং সেটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। সকলের সন্তুষ্টি বিধান করতে না পারলেও মোটামুটিভাবে একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। সেই কাঠামোতে এখানে পরিবর্তন তো সবসময় দরকার হয়, সে দরকার ছিল বা আছে বা থাকবে। ঠিক পাশাপাশি বেশ কিছু এখানে সংস্কার কমিশন গঠন করা হয়। আজকের অন্যতম আলোচক ডক্টর তোফায়েল আহমদ আমার বন্ধু, উনি একটা কমিশনের প্রধান। এই সংস্কার কমিশনগুলি কাজ করছে, 2-1টা প্রতিবেদন দিয়েছে, বাকিগুলির জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং আশা করছি সহসায় দেবে। দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এগুলি নিয়ে যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে উনি মত বিনিময় করবেন। মত বিনিময়ের পরে এই সংস্কার সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছবেন। আমার তো মনে হয় যে আমরা যে অবস্থায় রাষ্ট্র কাঠামোকে পেয়েছিলাম, যদিও আমি ওই বিষয় সম্পর্কে আলোচনা না, তাই বলি যে আজকেও কিন্তু আমরা, যেহেতু খাদ্য ব্যবস্থাপনার দায়িত্বে আমি আছি, কিন্তু যখন আমরা এই সরকারের দায়িত্ব গ্রহণ করি তখন কিন্তু আমাদের অনেক জিনিস বাকিতে ছিল, বাকিতে কেনা ছিল দেখে আগে দিচ্ছিল না, সার দিচ্ছিল না, আমাদের তেল দিচ্ছিল না, এই অবস্থায় ছিল বৈদেশিক মুদ্রার অবস্থাটা, এমন নাজুক অবস্থায় ছিল, নেগেটিভ অবস্থায় ছিল। কিন্তু ধীরে ধীরে এই অবস্থাটা অনেকটা কেটে গেছে। আমরা এখন এলসি করতে পারছি, যদিও খুব ওপেন হ্যান্ডেড ভাবে করতে পারছি না। আমরা খাদ্য আমদানি করতে পারছি, আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ তেল আমদানি করতে পারছি, বিভিন্ন জিনিস করতে পারছি। আমার তো মনে হয় যে এই সময়ের মধ্যে যেটুকু অগ্রগতি হয়েছে এটা কি আদৌ মন্দ বলা চলে না। তবে প্রত্যাশার সাথে হয়তো অনেকে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে মোটামুটি ভাবে, অল্প সময় বলবো 5 মাস খুব বড় সময় না একটা জাতির জীবনের জন্য, এবং যে অবস্থায় দেশটা ছিল সেই অবস্থায় এটা আমাদের অর্জনটাকে আমি খুব কম মনে করছি না। এবং সংস্কার কমিশনগুলো প্রায় শেষ করে এসেছে। জি, আমার 2টা বিষয় আছে যে আপনারা কিভাবে কিরকম দায়িত্ব পালন করছেন সেটার ক্ষেত্রে। একটা প্রশ্ন হচ্ছে 5 আগস্টের পরিবর্তনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমলাতন্ত্রের মধ্যে প্রশাসনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। 4-5 মাস পরে সেই আতঙ্ক এখন কেটেছে কিনা? অনেক দর্শকরা কিন্তু মন্তব্য করেছেন যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না। সরকারের একজন উপদেষ্টা হিসাবে আপনার অভিজ্ঞতা কেমন? আমার কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে যে এটা কারোর কাছে এটা মনে হতে পারে ব্যাপারটা, কিন্তু আমি যে কাঠামোটাকে নিয়ে কাজ করছি তারা সর্বাত্মকভাবে আমার সহযোগিতা করছে। এবং আগে কিন্তু আমি প্রধান উপদেষ্টার সাথে ওনার দপ্তরে সংশ্লিষ্ট ছিলাম, অনেকগুলি মন্ত্রণালয়, প্রায় সবগুলি মন্ত্রণালয়ে আমাকে কিছু না কিছু দেখতে হতো। আমি কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছি। আর সকল ক্ষেত্রেই যে কোনো সরকার যখন থাকে এই একটা অভিযোগ কিন্তু অনেক সময় দেখতে পেয়েছি। আমি যেহেতু আমলাতন্ত্রের সাথে ছিলাম, আপনিও অল্প সময় ছিলেন, আপনিও অতি অল্প সময় ছিলেন, এই জাতীয় একটা অভিযোগ কিন্তু আমলাতন্ত্রের সম্পর্কে অনেকে করে থাকেন। কিন্তু ব্যাপারটা সর্বাংশে সত্য না, হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি কিন্তু কোনো ধরনের অসহযোগিতা কোনো ক্ষেত্রে আমি পাচ্ছি না। আমি দেখছি যে সকলেই সহযোগিতা করছে। স্যার, সরকারি চাকরির কথা যখন স্মরণ করাই দিলেন, আমি যে ব্যাচে জয়েন করছিলাম সে 20তম ব্যাচের অনেক বন্ধু আছেন, তাদের সঙ্গে আমার নানা ধরনের কথাবার্তা হয়। তো স্যার, এটা একটা অভিযোগ আকারে আপনাদের বলবো যে অন্তর্বর্তী সরকার এসে প্রশ্নে যে রদ বদল, বদলি, পদোন্নতি, বহিষ্কার, চাকরিচ্যুতি, 15 বছরে বঞ্চিতদের ডাবল ট্রিপল প্রমোশন, সার্বিক বিষয়ে আপনার ভূমিকার কথা অনেকে বলছেন। গণমাধ্যমে এমন প্রতিবেদন এসছে আপনার কারণে, 2 রকম এসছে আর কি স্যার। একটা আসছে হইলো যে
আপনার গুড বুকে যারা আসে তারা ভালো ভালো পদ পাচ্ছে, পদোন্নতি পাচ্ছে, পোস্টিং পাচ্ছে। আরেকটা এরকম প্রতিবেদন আসছে গণমাধ্যমে যে আপনার কারণে আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও প্রশাসনে পুনর্বাসন হয়েছে। এই ব্যাপারটাকে স্যার আপনি কেমন দেখেন? মানে এটা কি আপনি কোনো একটা সিস্টেমে ফেলছেন, নাকি স্যার আপনার কাছে যাকে মনে হয়েছে তাকেই আপনি সামনে আনতেছেন, পিছনে নিতেছেন? ব্যাপারটা কি স্যার এরকম কেন? না, আমাকে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি নেন, আমি সে ব্যাপারটা সম্পর্কে মানতে রাজি আছি। কারণ যখন একটা ভালো লোক বাছাই করতে বলা হচ্ছে, আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেকে অবশ্যই আমার পরিচিত বলয়ের মধ্যে ব্যাপারটা থাকবে। যেহেতু প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছি আমি অনেককেই চিনি যারা এই দায়িত্বটা সামলাতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি 5ই আগস্টে আসেন বা 8ই আগস্টে আসেন, তখন কিন্তু সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব যিনি ছিলেন, উনি কিন্তু কার্যত উনি সচিবালয়েও যেতেন না, ওনার বাসভবনে মিন্টু রোডে উনি থাকতেন। আমরা কিন্তু ওনাকে নিয়ে যাই, যমুনাতে নিয়ে যাই, এবং উনি কাজকর্ম শুরু করেন। 8 তারিখে বসে উনি শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন কারো কারো অনুরোধে। সেই যে অবস্থাটা, তখন আমার সামনে যেটা ছিল, তারা এসে হালটা ধরতে পারবে। কারণ যারা উপরের দিকে পদবিতে ছিল, যারা সরকারের সুবিধা এত বিশেষ ভোগ করতো, পারসেপশনটা এমন ছিল, তারা সকলেই এই সরকারের সুবিধাভোগী। হয়তোবা সকলেই তেমনটা ছিলেন না, আর সকলকে তেমন পরিবর্তনও করা হয়নি, কিন্তু এমন কিছু লোককে সামনে প্রথম অবস্থায় যাদেরকে নিয়ে আসা হয়, যারা এসে সরাসরি হাল ধরতে পারবেন, তারা কিন্তু সকলেই নিজেদের অবস্থাকে এটা প্রমাণ করেছেন। এদের একজন মধ্যে আছেন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন, আমরা তো শীর্ষস্থানে গেছেন, একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আমার মনে হয় বাই দিস টাইম তারা কিন্তু তাদের অবস্থানে ছাপ রাখতে পেরেছেন। স্যার, অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা কি আর উপরের দিকের সচিব বা উপরের দিকের পদে কাউরে নিছে, যারে যদি না দেখে ডিএনএ টেস্ট করে যে সে খুব আওয়ামী লীগার? এখন আপনার ব্যাপারটা হচ্ছে কি, তখন মানে দীর্ঘদিন পর্যন্ত অফিসারদের সাইকি তো একটা জিনিস চলে গিয়েছিল, যে জিনিসটা আমি প্রায়ই বলতাম, তাদের সূচনা বিভিন্ন গেছে, এখনো বলি যে তারা, আমি বলি যে তোমরা ভুলে গিয়েছিলে যে দেশে সরকার পরিবর্তন হয়। তারা ভেবেছিল যে দেশে এখানে একটা দলই আছে, একজন নেতাই আছে, উনিই থাকবেন, এই দলটাই ক্ষমতায় থাকবে। এটা এদের অনেকেই, যদিও সকলেই না। আর কিছু অবস্থার প্রেক্ষিতে সেদিকে গিয়েছিল, সেই সব স্লোগান দিয়েছিল বা করেছিল। এখানে অনমেরিট দেখা গেছে যে যারা ভালো মেরিটের অধিকারী এবং যারা আসলে মানে ইয়েতে করে নাই, তারা তেমন ভাবে দলীয় ভাবে তারা দলীয় ক্যাডারের মতো কাজ করে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তারা যোগ্য অবস্থাতে আছে। ফ্যান্টাস্টিক। আমি একটা প্রশ্ন বা একটু মন্তব্য করে আমি একটু প্রফেসর তোফায়েল আহমেদের কাছে যেতে চাই। আপনার কাছে এই মন্তব্য এবং প্রশ্নের ব্যাপারে আপনার মতামত আমরা শুনবো। হচ্ছে যে প্রফেসর তোফায়েল আহমেদকে শুনে এসে আমরা সমন্বয়কদের একজন জনাব সার্জিস আলমের এক ধরনের অভিযোগ শুনছি, আপনি কানে আসছে কিনা। জনপ্রশাসনে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা, আছেন তার সহযোগী মাহফুজ ভাই, সরাসরি দায়িত্বের জায়গা থেকে প্রভাবিত করছেন আলিমা মজুমদার এবং তার পিএস আহসান কিবরিয়া। আহসান কিবরিয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ের 1 মেয়াদের পরিচালক, 2 মেয়াদের পরিচালক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দর্শকরা অনেক মন্তব্য করেছেন, তারা আমাকে অনেকগুলি চিঠিও লিখেছেন, সেটা হচ্ছে 43তম বিসিএস এর 227 জনের বাদ পড়া প্রসঙ্গে এবং 321 জন সাব ইন্সপেক্টর, আপনার নিশ্চয় জানা আছে যে তাদের আসলে পদ না পাওয়া প্রসঙ্গে। এইটাও আমরা আপনার কাছে একটু শুনতে চাই। আমরা একটু প্রফেসর তোফায়েল আহমেদের কাছ থেকে আসি স্যার আপনার কাছে। আমরা 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 আমাদের 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 শিক্ষক প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদের কাছে যাই। তিনি এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এবং দীর্ঘকাল ধরে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলতে আমরা যে শব্দবন্ধ বানিয়েছিলাম সেটা ডক্টর তোফায়েল আহমেদের সঙ্গেই যায়। আমরা প্রচুর কোট নিয়েছি আমাদের সাংবাদিকতা জীবনে তার কাছ থেকে। এখন তার কাছ থেকে একটু জানতে চাই যে চেয়ারের ওই পাশে বসে, যে আওয়ামী লীগ আমলে নির্বাচন হওয়ায় সিটি কর্পোরেশন ও পৌরসভা ভেঙে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার,